প্রায় ৮ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর জন্য করলেন দোয়া। গণভোট নিয়ে মতপার্থক্যের মধ্যেই সমাপ্ত হলো ঐকমত্য কমিশনের আলোচনা। বিএনপি বলছে আগে গণভোট, নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস, ভিন্ন মত জামায়াত এনসিপির। সৌদি আরবে যেতে সিন্ডিকেট চক্রের ফাঁদে অনেক বাংলাদেশি কর্মী, আগে ভাগে খোঁজ নেওয়ার পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ১৩,০০০ নারী, মৃত্যুহারও অধিক। এ নিয়ে সরকারি তথ্য না থাকায় হতাশ বিশেষজ্ঞরা। গাজায় যুদ্ধবন্ধ চুক্তির প্রথম ধাপের বাস্তবায়নে রাজি হামাস ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার জন্য যাচ্ছেন মিশরে। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে রিদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। সৌদি আরবে যেতে সিন্ডিকেট চক্রের ফাঁদে পড়েছেন অনেক বাংলাদেশি কর্মী। উচ্চ বেতন, ওভারটাইম সহ নানা প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় ৬ থেকে ৭ লাখ টাকা, কিন্তু সৌদি গিয়ে কাজ পান না অনেকেই। কারো কারো দেশে ফিরতে হয় শূন্য হাতে। প্রতারণা এড়াতে তাই কর্মপরিবেশ সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাইয়ের তাগিদ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। সৌদি আরবে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ, এখন বিমানের ওঠার অপেক্ষায় শরীফুল ইসলাম। কিন্তু সেখানে গিয়ে কি কাজ করবেন তা জানে না চাঁপাই নবাবগঞ্জের এই বাসিন্দা। ৩ মাস ৪ মাস কিংবা বিদায় বাংলাদেশ থেকে টাকা পয়সা দিতে হচ্ছে। এখানে ভিসা দেখতে হবে, অরিজিনাল ডুপ্লিকেট বিভিন্ন রকমের। আমাদেরকে নিয়ে যাচ্ছে, মনে করেন যে বিভিন্ন রকমের ফ্রি ভিসা বলে নিয়ে যাচ্ছে। ফ্রি ভিসার মূলত কোনো কোম্পানি নাই। শরীফুলের মতোই ময়মনসিংহের মামুনুর রশিদ আর নওগাঁর মুস্তাফিজুর রহমানের বিদেশে যাওয়ার গল্পটা একই। কথার লগে কাজের লগে কোনো মিল নাই, আকামা দেয় নাই, হ্যাঁ রুমেতে বাইরে দাঁড়া না। আমার সম্পর্কে চাচা লাগে, সে কি আমার লগে এরকম করতে পারে কিনা প্রতারণা আমি তো আর বলতে পারি না। কিছু রেন আছে আর কিছু ক্যাশ আছে, আসলে জমানো এটি দিয়া দিতেছি সৌদি আরব। সৌদি আরবের শ্রমবাজারের বড় একটি অংশ বাংলাদেশি কর্মীদের দখলে, তবে কাজ ও পরিবেশ সম্পর্কে ধারণা না থাকায় পড়তে হচ্ছে নানান প্রতারণার ফাঁদে। বিদেশ চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ঠিকমতো কাজ মিললো না, খাবার মিলছে না, থাকার সমস্যা, সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা। প্রতারক চক্র তো কাজই হচ্ছে সরলতার সুযোগ নেওয়া, তো আমাদের এই প্রতারক চক্র থেকে এড়িয়ে চলতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেটের তৎপরতা, নানান অনিয়ম দুর্নীতির কারণে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা যাচ্ছে না। তবে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করার তাগিদ তাদের। সে কার মাধ্যমে যাবে এবং সে আসলেই কাজ পাবে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে রিক্রুটিং এজেন্সি এবং আমাদের দূতাবাস, তাদের কিছুটা তৎপরতা বাড়াতে হবে। দালাল বা মধ্যস্বত্বভোগী আছেন, তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যাবে, ব্যক্তির কিছুটা সচেতনতার প্রয়োজন আছে। অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা, প্রতারণা ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষিত কর্মী পাঠানোর পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। মূলত আমাদের জনশক্তি রপ্তানির মূল জায়গাটা হচ্ছে সৌদি আরব। তারা যেভাবে কমিটমেন্ট দিয়ে সেখানে যাচ্ছে, সেখানে যাওয়ার পর প্রপারলি তারা কাগজপত্রও পাচ্ছেন না, তাদের এমপ্লয়ারকেও পাচ্ছেন না, প্রপারলি খাওয়া বেতন পেতেও এদেরকে সমস্যা হচ্ছে। এটি আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত, শ্রমিক রপ্তানি খাত। এটি যদি সমস্যাগ্রস্ত হয় তাহলে আমাদের রেমিটেন্স প্রবাহে একটা বড় রকমের প্রভাব পড়বে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে বিভিন্ন কাজে এখনো পর্যন্ত ৪০ লাখেরও বেশি কর্মী গেছেন সৌদি আরবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। স্তন ক্যান্সার নারীর জন্য এক নীরব ঘাতক। আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে দেশে প্রতি বছর ১৩,০০০ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন, যেখানে মৃত্যুর হারও সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং সঠিক চিকিৎসা করা গেলে মৃত্যু রোধ করা সম্ভব বলছেন চিকিৎসকরা। তবে আক্রান্তদের নিয়ে সরকারি কোনো তথ্য না থাকায় হতাশ বিশেষজ্ঞরা। নওগাঁর পোশা থানার আকলিমা বেগম ভুগছেন দ্বিতীয় স্তরের স্তন ক্যান্সারে। গবাদি পশুগুলো বিক্রি করে জোগাড় করেছেন চিকিৎসার টাকা। রাজধানীর একটি হাসপাতালে কেমোথেরাপি চলছে তার। কাপড় পাল্টাইছিলাম, দেখতেছি আমার বেশটা ফুলা তখন টিভি দেখছি গোটা বিষ ব্যথা কিছুই নাই, এটা আবার কোত্থেকে আসলো। তখন ওরে বলছি তুমি মেডিকেলে চলে যা, রাজশাহী থেকে ম্যাডাম আসে মঙ্গলবার করে তুই ওখানে চলে যা।
এমন যখন পরিস্থিতি, তখন তথ্য বলছে দেশে কতজন নারী স্তন ক্যান্সারে ভুগছেন তার কোনো সঠিক তথ্য সরকারের কাছে নেই। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বলছে দেশে প্রতি বছর অন্তত 13,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন 7,000। চিকিৎসকরা বলছেন BRCA1 ও 2 নামের জিনের অস্বাভাবিক মিউটেশন স্তন ক্যান্সারের জন্য দায়ী। আধুনিক জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার, অল্প বয়সে পিরিয়ড, আবার কারো পরিবারে এ রোগ থাকলেও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। নারী পুরুষ যে কারো কিন্তু স্তন ক্যান্সার হইতে পারে। 35-এর পরেই আমরা দেখছি আমাদের যে বিভিন্ন পরিসংখ্যান থেকে যে 35-এর পরেই বেশি হচ্ছে। যদি একদম প্রাথমিক স্টেজে যদি ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, সে যদি বিজ্ঞানসম্মত সঠিক চিকিৎসাটা নেয়, তারপরেও যদি নিয়মিত ফলো আপের মধ্যে থাকে, শতকরা 95% স্তন ক্যান্সার রোগী সুস্থ হওয়া সম্ভব। প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে শতকরা 95% ক্যান্সারই নিরাময়যোগ্য। এ কারণে মাসে একবার নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকেরা। স্তন ক্যান্সার প্রতিরোধে একটি জাতীয় কর্মকৌশল হালনাগাদ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সংসদ কমিশনেও একটা বড় ধরনের সুপারিশ হলো যে একটা ক্যান্সার পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি করা। একটা ক্যান্সার প্রিভেনশনের একটা কর্মকৌশল করা হয়েছিল বেশ অনেক দিন আগে। সেই কর্মকৌশলটা হালনাগাদ করা হয়নি কখনোই, এবং সেই কর্মকৌশলে যেই পুরানো ধ্যান ধারণা ছিল সেগুলোই আছে। নারীদের সময় মতো চিকিৎসা না করানোই স্তন ক্যান্সারে মৃত্যু বাড়ছে। তাই কুসংস্কার বা লোকলজ্জা ভুলে নিজের যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। ডাক্তারের কাছে যায় যখন নাকি অনেক বড় সমস্যাটা হয়ে গেছে। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। অস্ত্রের ঝনঝনানি আর একের পর এক হত্যাকাণ্ডে চট্টগ্রামের রাউজান পরিণত হয়েছে সন্ত্রাসের এক জনপদে। গেল বছরের 5ই অগাস্টের পর 16টি হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে 11টি নেপথ্যেই রয়েছে রাজনীতি। এছাড়া শতাধিক সংঘর্ষের ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। এসব ঘটনার পেছনে রয়েছে বিএনপির প্রভাবশালী 2 নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের রাজনৈতিক বিভক্তি। গেল মঙ্গলবার চট্টগ্রামে ফিল্মে স্টাইলে মোটরসাইকেলে এসে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে এলোপাথারি গুলি করে দুষ্কৃতকারীরা। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। নিহত হাকিম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। রাউজান যারা হত্যাকাণ্ডিত হত্যা হচ্ছে প্রত্যেকজন কোনো দলের কোনো না কোনো পোস্ট বহন করে, আর যারা গ্রুপিং বলছে অন্য গ্রুপের আজ পর্যন্ত একটা কর্মীও হত্যা হয়নি। 5ই আগস্টের পর থেকেই রাউজানের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 পক্ষের দ্বন্দ্ব চরমে। চলতি বছরের 24শে জানুয়ারি নামাজ পড়তে যাওয়ার সময় সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে প্রাণ হারান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। 19শে এপ্রিল প্রতিবেশীর বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মানিক আব্দুল্লাহকে। মানিককে হত্যার 2 দিন পর 22শে এপ্রিল দিনে দুপুরে ইব্রাহিম নামে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এরপর 6ই জুলাই বোরকা পরে প্রকাশ্যে স্ত্রী সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা সেলিমকে। সবশেষ গত 29শে জুলাই রাউজানে বিএনপির 2 পক্ষের সংঘর্ষের পর উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খন্দকার। একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করে কেন্দ্র। রক্তক্ষয়ী প্রত্যেক ঘটনার পরই চলে পাল্টাপাল্টি দোষারোপ। রায়হান, এই কামাল, এই ছোট এরা কে? এদের অতীত ফেসবুক ঘাটাঘাটি করেন, ফেসবুকের মধ্যে অস্ত্রসহ এই যে আওয়ামী লীগের সাথে আছে, এখন কার সাথে আছে রাজনীতি করে। আপনারা আওয়ামী লীগের এমপি, তথাকথিত এমপি বলবো, তার সঙ্গে এই যে ব্যক্তির নাম বলেছেন তার সঙ্গে সুসম্পর্ক, তারা মোটামুটি সুসম্পর্ক ছিল। আমার সঙ্গে তো সুসম্পর্ক ছিল না। কে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করার যোগ্যতা রাখে আমি তো নাম ধরতে চাই না। 2 গ্রুপের মধ্যে অন্তত অর্ধশত সংঘর্ষের ঘটনায় 30টির বেশি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারীরা। রাউজানে প্রতিনিয়ত গোলাগুলির ঘটনা ঘটত। এখানে বিগত 4 মাসে 2টি গুলির ঘটনা ঘটেছে। একটি হচ্ছে পূর্ব শত্রুতার জের, আরেকটি হচ্ছে টার্গেট কিলিং।
টার্গেট কিলিংগুলো বিশ্বের যে দেশই হোক না কেন এগুলো ফেরানো খুব কঠিন একটি বিষয়। টার্গেট কিলিং কিন্তু খুব সহসা ফেরানো যায় না। আর যে পূর্বশত্রুতার জের হিসেবে যেটা হয়েছে সেটাও তাৎক্ষণিকভাবে হয়েছে। রাউজানে হত্যাকাণ্ডে জড়িতরা এসব ঘটনার পর দুর্গম পাহাড়ে আশ্রয় নেয় তাদের গ্রেপ্তার কঠিন, এমন দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাউজান, তারপরে আপনার সাতকটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল। এখান থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। রাউজানের রাজনৈতিক এমন খুনোখুনির ঘটনায় জড়িতদের অনেকে আইনের আওতায় না আসায় আতঙ্কে স্থানীয়রা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। ঘটনায় সালিশ বসলেও উল্টো শিশুটির পরিবারকে হুমকি দেয় অভিযুক্তরা। পরে থানায় অভিযোগ করলে এরপর থেকে পলাতক 2 যুবক, ফলে আতঙ্কে শিশুটি সহ তার পরিবার। পুলিশ জানিয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্কুলে আসা যাওয়ার পথে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় 2 যুবক। গত 16 সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটির পথ রোধ করে স্থানীয় বাসিন্দা কাদির ও তৈয়ব। খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের কলা বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় 2 জন। কলা গাছ রাহুলে নিছে আর আমার হাতে ধরছে, কইছে কি ওর কাছে কইলে গলা চিপতে মাইরে লইব। আমরা চাই এটা বিচার চাই, যাতে বিচার হয়, সঠিক বিচার হয়। ঘটনার পর মসজিদে বিচার বসলে অভিযুক্ত তৈয়ব ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে, সেই সাথে পরিবারটিকে চুপ থাকারও হুমকি দেয়। হঠাৎ করে তৈয়ব বইলা ফেলাইছে, তৈয়ব আর ওই যে কাদির, তারা 2 জন টাইনা নিছে দর্শন করার লাগে। ইমাম সাহেব না থাকলে হ্যাঁ আজান দিত আর ইকামতে দিত না, করছে যে তোমার মতন এরকম খারাপ মানুষ মসজিদে আর কোনো সময় আজান দিতে পারবে না। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দেওয়ার পর থেকে পলাতক 2 যুবক। এ ব্যাপারে অভিযুক্তের ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমি একজন সাব ইন্সপেক্টরকে দিছি, দেখুক, ও দেখার প্রয়োজন যদি মনে হয় তাহলে আমি নিজেও যাব। ঠিক আছে, যাই দেখব। শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 10 বছরের মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়। পর আটক করা হয় ওই শিক্ষককে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 23 অক্টোবর রাতে ওই মাদ্রাসার 10 বছরের এক ছাত্রকে ভয় দেখিয়ে বলাৎকার করে শিক্ষক সাইফুল ইসলাম। বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে তিনি কাউকে না বলার জন্য ভয় দেখান ছাত্রকে। 8 অক্টোবর বিষয়টি জানাজানি হলে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপালকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10টায় শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের 4র্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় কাজের নির্দিষ্ট সময় পরও মঙ্গল বাড়ি না ফেরায় তার ছেলে অফিসে খোঁজ নিতে যায়। এ সময় তিনি বাড়ি চলে গেছেন বলে জানায় দারোয়ান। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে যাওয়ায় দারোয়ান ভিতরে গিয়ে টয়লেটে গিয়ে দেখতে পায় মঙ্গলের মরদেহ এবং মঙ্গল অসুস্থ ছিল বলে জানান তার স্বজনরা। কার্যের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। চাকসু নির্বাচনে মাত্র 4 দিন বাকি। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভিন্নধর্মী প্রচারণা ও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে হাজির অনেকে। ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের সমাধান, নিরাপত্তা নিশ্চিত সহ নানা বিষয় গুরুত্ব পেয়েছে সেখানে। এদিকে স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন অনেকে, তারাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজও বেশ কয়েকটি প্যানেল ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। 3 দশক পর 7ম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 অক্টোবর। একই দিন অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 27,000। এর মধ্যে ছাত্র 16,084 জন ও ছাত্রী 11,329 জন। চাকসু ও হল সংসদের চূড়ান্ত প্রার্থী 907 জন। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদে নির্বাচন করবেন 486 জন।
দর্শককে নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গতকাল ইস্তেহার ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হিমাদ্রি, নির্বাচনের বাকি মাত্র আর 4 দিন। এই 4 দিন সময় প্রার্থীদের হাতে আছে এবং সেই সময়টুকুন তারা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে প্রার্থীরা যে সমস্ত ভোটাররা রয়েছেন, প্রায় 27,000 ভোটার এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন। গতকালকে ছাত্র শিবির, ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল ইশতেহার ঘোষণা করেছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সমস্যা, নানান ধরনের যানবাহন সমস্যা সহ নানানমুখী সংকট যেগুলো রয়েছে, সেই সংকটগুলো প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে তারা ইশতেহার ঘোষণা করেছে। আজকেও বেশ কয়েকটি প্যানেল ইশতেহার ঘোষণার কথা রয়েছে। আমরা দেখছি এখন ক্যাম্পাসের যে 0 পয়েন্ট এলাকা, এখানে বিভিন্ন প্রার্থীরা আসলে তারা শিক্ষার্থীরা যে শাটলে করে ক্যাম্পাসে আসছে তাদের কাছে তাদের যে প্রচারপত্র সেটি তারা পৌঁছে দিচ্ছেন এবং নানান ধরনের আশ্বাস মূলত তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে নির্বাচিত হলে শিক্ষার্থীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। আমরা 2-1 প্রার্থীর সাথে ছোট করে একটু জেনে নিতে চাই, আপনারা আসলে ভোটারদের কি আশ্বস্ত করছেন, কি বাণী তাদের কাছে পৌঁছে? আচ্ছা, আমি সাইদ মোহাম্মদ মুশফিক হাসান, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করছি। আমাদের যে আশ্বাস দেওয়ার জায়গা সেটা মূলত আমরা আমাদের চাকসুর যে 36 বছর পর চাকসু হচ্ছে, আমাদের একাডেমিক ক্ষেত্রে মান উন্নয়ন থেকে শুরু করে যোগাযোগ আবাসনের ক্ষেত্রে যে হচ্ছে চেঞ্জ আনার চেষ্টা, সেই চেঞ্জের জায়গায় হচ্ছে আমরা চেষ্টা করছি। আমাদের যে ইশতেহারের আমার যে অংশ, সিজিপিএস অর্থ ব্যাংকে সবার জন্য গবেষণা উন্মুক্তকরণ করা, শিক্ষকদের ইভ্যালুয়েশন প্রসেস চালু করা, বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এমইউ করার মাধ্যমে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা সহ যোগাযোগ আবাসনের একটা আমরা ফিজিবল সলিউশন দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা আরেকজন প্রার্থীর সাথে ছোট করে একটু জানতে চাই, আপনি তো ভিন্নধর্মী একটি প্রচারণা করছেন, কি আশ্বাস? আমি হচ্ছে পুরোপুরি পেপারলেস প্রচারণা চালাচ্ছি, যেহেতু পেপারগুলো দিন শেষে আমাদের পরিবেশের জন্য ময়লা তৈরি করবে, এছাড়া হচ্ছে যে কালিগুলো ইউজ করবে এগুলো হচ্ছে কেমিক্যালগুলো আমাদের পানিতে বা পরিবেশে মিশে পরিবেশের ক্ষতি করবে। সো আমি ভোটারদেরকে অনুরোধ জানাবো, যেহেতু আমি পেপারলেস প্রচারণা চালাচ্ছি, আমার প্রচারণাটা যাতে ওনারা সবাই সর্বাত্মকভাবে প্রচার করে দেয়। আমি মিরাজুর রহমান মাসুক, ব্যালট নং 34 সদস্যতে। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন যে আমরা 2-1 প্রার্থীর সাথে কথা বলছিলাম, তারা নানান ধরনের প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানান ধরনের আশ্বাস তারা দিচ্ছেন। এর বাইরে আমরা দেখছি যে অনলাইনেও ব্যাপক প্রচার প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা দেখছি যে চাকসু নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা সারাদিন ক্যাম্পাসে আছি, নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে। ধন্যবাদ মুজিব। ভোরের কুয়াশার হিমেল হাওয়া উত্তরের জনপদে প্রকৃতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পঞ্চগড়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর সহ নানা সবজি এখন বাজারে মিলছে ভালো দামে। বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি 160 থেকে 170 টাকা, বাঁধাকপি 70 থেকে 80, ফুলকপি 90 থেকে 100, লাউ 30 থেকে 35, মূলা 30 থেকে 35, বরবটি 50 এবং করলা 60 টাকায়। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উৎপাদন ভালো হবে বলে আশা তাদের। অন্যদিকে ক্রেতারা জানান মৌসুমের শুরুতে কিছুটা দাম বেশি থাকলেও সবজির মান বেশ ভালো। বর্তমানে বাজারে নতুন নতুন শীতকালীন সবজি উঠতেছে, তবে কিছু কিছু সবজির দাম বাড়তে আছে, আবার অনেক সবজির দাম হাতের নাগালে আছে। শীতকালীন সবজি বাজারে উঠছে, কিন্তু এখন প্রথমের দিকে তো এখনো বাজারে দামটা একটু বেশি আছে। বাঁধাকপি মনে হয় 90 টাকা কেজি, আর আপনার হচ্ছে ফুলকপি হচ্ছে 90 টাকা কেজি, সিম হচ্ছে 160 টাকা কেজি। দর্শক, ঠাকুরগাঁওয়ের সবজির বাজার নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, বাজারে তো শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, কেমন দেখছেন দরদাম সব মিলিয়ে? হিমাদ্রি, আপনি জানেন যে উত্তরের জেলাগুলোতে কিন্তু শীতের আমেজ বইতে শুরু করেছে ধীরে ধীরে। ভোরের ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া কিন্তু বলে দিচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে। সেই সাথে কিন্তু ঠাকুরগাঁয়ের শীতের বাজারগুলোতে কিন্তু শীতের সবজি উঠতে শুরু করেছে। আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ে শিম, বাঁধাকপি, ফুলকপি উঠতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় সবজির বাজারে এবং এটি ঠাকুরগাঁও কলেজ পাড়ায় অবস্থিত। এখান থেকে কিন্তু জেলার বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করা হয়, শুধু জেলা নয়, জেলার বাইরেও এখান থেকে সবজি সরবরাহ করা হয়। আমি এখানে আসার পর যেটি দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁয়ে যে ফুলকপি খুব ছোট আকারে হলেও কিন্তু ফুলকপি উঠতে শুরু করেছে এবং সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার দরে। এছাড়াও বাঁধাকপি 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিমের বাজার একটু চড়া, শিম বিক্রি হচ্ছে কিন্তু
160 থেকে 70 টাকা দরে, মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পিস দরে। আমরা জানি যে ঠাকুরগাঁওকে কিন্তু সবজির ভান্ডার বলা হয়ে থাকে। এই জেলা থেকে কিন্তু প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কৃষকের উৎপাদিত পণ্য চলে যায়। আমরা জানি যে ঠাকুরগাঁয়ে ভরা মৌসুমে কিন্তু প্রতিদিন 30 থেকে 40 টন সবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। কৃষি বিভাগের সাথে আমার কথা হয়েছে এবং কৃষকদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু সবজি বেশ ভালো উৎপাদন হয়েছে এবং শুরুর দিকে কিন্তু দামও বেশ চড়া। এই কারণে কৃষকরা বলছে তারা লাভবান হবে। অন্যদিকে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু কিছুটা অসন্তোষ। তারা বলছে যে সবজির দাম শীতের শুরুতে কিন্তু অনেকটা কম থাকে, এবার একটু চড়া তারা বলে মনে করছেন। তবে আমরা জানি যে এবছর ঠাকুরগাঁওয়ে কিন্তু সবজির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,400 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। ধীরে ধীরে কিন্তু সবজি উঠতে শুরু করেছে এবং দিন যত যাবে সবজির দাম কিছুটা কমতে শুরু করবে। নিশ্চয়ই তত হয়তো সহজলভ্য হবে। আপনাকে ধন্যবাদ নবীন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিভিন্ন বিপর্যয়ে যারা নিজের জীবন বাজি রেখে অন্যকে উদ্ধারে এগিয়ে যান, ঝুঁকিপূর্ণ ভবন দেখলে দেয় সতর্কবার্তা। সিরাজগঞ্জে খোদ সেই ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারীরাই এখন ভবন ধস আতঙ্কে। দীর্ঘদিনের পুরনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। বসবাসের অযোগ্য এমন ভবনে বসে সেবা দিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুত সমাধানের আশ্বাস গণপূর্ত বিভাগের। 1961 সালে পাকিস্তান আমলে সিরাজগঞ্জ পৌর এলাকার ইলিয়ট ব্রিজের পাশে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। 2 তলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিসের নিচতলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরতলায় রয়েছে আবাসিক ব্যবস্থা। তবে দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হওয়ায় ভবনটির অবস্থা খুবই নাজুক। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও পলেস্তরা খসে পড়ে বিমের রড বেরিয়ে গেছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন মানুষের বিপদে পাশে দাঁড়ানো বীর সন্তানেরা। আমাদের ভবনগুলা অনেক পুরাতন, ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরে ভেঙে পড়েছে। যখন বৃষ্টি হয় বিরাট ভবনে পানি পড়ে, আবার সাইড মাইড দিয়ে পানি যায়। সিরাজগঞ্জে যদি 1.5 ভূমিকম্প হয় তাহলে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবো। ভবনটি পুনর্নির্মাণের সুপারিশ পাঠানো হয়েছে, তবে এখনও বাস্তবায়ন হয়নি বলে জানান ফায়ার সার্ভিস। ঝুঁকিপূর্ণ যেহেতু এই জন্য আমরা চিঠি লিখেছি, একটা গণপূর্ত থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিকে দ্রুত যাচাই বাছাই করে এটা একটা রিপোর্ট দিতে বলছে। ভবনটি পরিদর্শন করে দ্রুত এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান গণপূর্ত বিভাগ। সরেজমিন পরিদর্শনে যেটা দেখেছি, এটা হয়তো একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা সার্ভিসে রাখা যাবে। এদিকে নতুন ভবনের পাশাপাশি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীর ফায়ার সার্ভিসে উন্নীত করার দাবি ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের। ফায়ার স্টেশনের কর্মীরা যে ওখানে বসবাস করে সেখানে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ, যারা সেবা দেবে তারাই কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এখানে যদি আগুন লাগে তাহলে যে কোনো টাইমে একটা বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে, কিন্তু সেইভাবে কিন্তু আমাদের সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের উন্নয়ন করা হয় নাই। 2য় শ্রেণীর গ্রেড থেকে এটা 1ম শ্রেণীতে রূপান্তরিত করা হয় নাই। তো এই দাবিটা আমরা কিন্তু সিরাজগঞ্জবাসী অনেকদিন হলো করতেছি। দ্রুত ভবনটি পুনর্নির্মাণ সহ 1ম শ্রেণীর ফায়ার সার্ভিস চালু হবে বলে প্রত্যাশা সকলের। খালিদ হৃদয়, টিভিসি নিউজ, সিরাজগঞ্জ। রাজশাহী জেলায় শূন্য হতে চলেছে মুক্ত জলাশয়। ভূমির শ্রেণীতে ধানি হলেও বাস্তবে প্রতিটি বিলে খনন করা হয়েছে শত শত পুকুর। শুধু সরকারি হিসেবে গত 1 দশকে বেড়েছে 11,000 পুকুর। বাস্তবে নতুন পুকুরের সংখ্যা আরও কয়েক গুণ বেশি। এতে চাষযোগ্য মাছের উৎপাদন কয়েক গুণ বাড়লেও দেশে মাছ, জলজ প্রাণ ও পাখি বিলুপ্তির পথে। কমেছে আবাদি জমির পরিমাণও। জলবদ্ধতা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী সমস্যা। একটা জালে খাওয়া দিয়ে 30 কেজি 35 কেজি মাছ পাইছে, এখন আর 30টা মাছ পাইবেন না গোটা দিনে। খাল না থাকলে মাছ থাকবে কত। রাজশাহীর দুর্গাপুরের ফুলিয়ার বিলে এখন নেই সেই মুক্ত জলাশয়। ফুলিয়ার বুক জুড়ে গেল 10 বছরে খনন করা হয়েছে অন্তত 300 পুকুর। ছোট্ট এই গর্তে মাছ ধরার বৃথা চেষ্টা যেন পুরনো দিনের সেই সুখ স্মৃতিকে স্মরণ করা। মোটামুটিভাবে সংসার চলতো, আর এখন যে তরকারি মাছ খাওয়ার জুটছে না। আর পানিটা যে যাবে
নামবে কোথাও রাস্তা নাই। একসময় যে খালে জেলেরা মাছ ধরতেন, চারিদিকে পুকুর খনন করে সেই খালের মুখ বন্ধ করা হয়েছে। তাই মাছ মিলছে না খাল বা বিলে। এছাড়া অল্প বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে ফসল। পানি বন্ধ হওয়া থেকে মনে করেন যে আর পানি চলতেও পারে না, বিল সব ডুবে ডুবে ক্ষেত খাবার সব শেষ। নদী ধরু ধরু করতো খালি পানি আর পানি। একটা জালে খাওয়াতে 30 কেজি 35 কেজি মাছ পাইছে। 11টি গ্রামে ঘিরে রাখা বাগমারা উপজেলার যশের বিলেও খনন করা হয়েছে শতাধিক পুকুর। এতে দেশি মাছ হারিয়ে গেছে। বিলে পানি ধারণের জায়গা না থাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মকে ব্যবহৃত করে জোরপূর্বক এই পুকুরগুলো খনন করা হয়েছিল। প্রশাসনিকভাবে যদি একটু এলাকার এই খাল খনন বা ডাঁড়া পানি নিষ্কাশনের ব্যবস্থার দিকে একটু নজর দেওয়া যায়। পুকুরের ব্যবসা হোক বা না হোক, পুকুরটা কাটতেছে এবং এটা চলছে আর কি ধারাবাহিক। ফসলি জমি বাকি যেটুকু আছে এটুকুর জলাবদ্ধতার কারণে আর কোনো ফসল হচ্ছে না। একই অবস্থা পুঠিয়ার কান্দার বিলেও। 1 দশকে অর্ধশতাধিক পুকুর খনন হয়েছে এই বিলটিতে। সরকারি হিসেবে 2015 সালে রাজশাহী জেলায় পুকুর ছিল 40,788টি। 2025 সালে তা বেড়ে হয়েছে 51,275টি। পুকুর খননে বেড়েছে মাছ চাষের পরিধি। 2015 সালে চাষ করা মাছের উৎপাদন ছিল 35,000 মেট্রিক টনের বেশি। 2025 সালে তা বেড়ে হয়েছে 1,03,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 3,000 কোটি টাকা। তবে পুকুরের আগ্রাসনে সর্বনাশ হয়েছে দেশি মাছ, জলজ প্রাণ, পাখি ও প্রকৃতির। মৎস্য বিভাগের হিসেব বলছে 10 বছর আগে জেলায় দেশি মাছের উৎপাদন ছিল 29,000 মেট্রিক টন। কমতে কমতে বর্তমানে তা দাঁড়িয়েছে 7,115 মেট্রিক টনে। শিং, কই, ট্যাংরা, টাকি সহ দেশি প্রজাতির অনেক মাছ বিলুপ্তির পথে। জলজ জীববৈচিত্র্য বিলে খুব হুমকির মুখে। মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে বিলগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে। জমির মালিকদের পুকুর খননে নিরুৎসাহিত করেও কোনো ফল পায়নি কৃষি বিভাগ। আমাদের জমি আমাদের কিছুটা যেমন কমছে। সবসময় আমরা কোনো ফসলি জমি পরিবর্তন করে, জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করা যাবে না এবং সেই বিষয়ে আমরা কোনো ধরনের প্রত্যয়ন আমরা দিই না। পুকুর খননের কারণে নষ্ট হয়েছে বিলগুলোর স্বাভাবিক বৈশিষ্ট্য। এতে দেশি মাছের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ যেমন নষ্ট হয়েছে, তেমনি বিপন্ন হচ্ছে বহু জলজ প্রাণী ও পাখির জীবন। এছাড়া বর্ষায় জলাবদ্ধতা এবং গ্রীষ্মে পানির স্তর নিচে নেমে যাওয়া সহ বহুমুখী ক্ষতির কথা বলছেন গবেষকরা। বিলের মাছের আবাসস্থল কমে যাচ্ছে এবং বিলে পানি প্রবেশ পথে পানি প্রবেশের যেমন বাধার সৃষ্টি হচ্ছে, তেমনি বিল থেকে পানি নেমে যাওয়ারও বাধার সৃষ্টি হচ্ছে। যখনই জলাভূমি তারা মৎস্য চাষে রূপান্তরিত করছে, তখন দেশি প্রজাতির মাছ, পশু পাখি কোনো কিছুই থাকার উপায় থাকছে না। পেস্টিসাইড দিচ্ছে, আর্টিফিশিয়াল খাদ্য দিচ্ছে, যার ফলে বাস্তুতান্ত্রিক যে পরিবেশ সেটাও নষ্ট হচ্ছে। ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা বলছে প্রশাসন। কৃষি বা মৎস্য এই দুইটাকে একত্রিত করে তারা তাদের পক্ষ থেকে বা নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত যদি আসে যে এই পুকুরগুলো পুকুর থাকবে নাকি এই পুকুরগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি আসে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। বার্নই নদীর পানি একসময় ফুলিয়ার বিলের এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যেত দুর্গাপুরের হোজা নদী হয়ে তাহেরপুর নদীতে। কিন্তু বিপুল সংখ্যক পুকুর খননের কারণে পানি প্রবাহের সব পথই এখন বন্ধ। এ চিত্র শুধু ফুলিয়ার বিল নয়, গোটা রাজশাহীতেই একই অবস্থা বিরাজমান। এতে দেশি মাছের উৎপাদন যেমন কমেছে, তেমনি আবাদি জমিও প্রতিদিনই কমছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। টাঙ্গাইল সদরের চারাবাড়ি ঘাট সেতুর অ্যাপ্রোচ অংশে বছর বছর ধসের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় টাঙ্গাইল সদর তোরাবগঞ্জ সড়ক ব্যবহারকারীদের। ধলেশ্বরী নদীর তীব্র স্রোতে আবারও ভেঙেছে সেতুতে ওঠার রাস্তা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন টাঙ্গাইল ও সিরাজগঞ্জের চৌহালির অন্তত 5 লাখ মানুষ। জীবনের ঝুঁকি থাকলেও ডিঙি নৌকায় এখন ভরসা তাদের। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই ধস দেখা দেয় টাঙ্গাইল সদর তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি ঘাট সেতুর পশ্চিম অ্যাপ্রোচ অংশে। এরপর থেকেই টাঙ্গাইল সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সদর উপজেলার 3টি ইউনিয়ন, নাগরপুরের একটি ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের। দুর্ভোগে 5 লাখেরও বেশি মানুষ। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়েই ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছেন ধলেশ্বরী নদী। পানিতে ডুবে মৃত্যুপ্রবণ এলাকা হওয়ায় এই পরিস্থিতির টেকসই সমাধানের দাবি স্থানীয়দের।
আমাদের খুব কষ্ট হচ্ছে, একটা নৌকা যদি ডুবে যায়, বাচ্চা কাচ্চা থাকলে আমরা না সাঁতার পারলাম, বাচ্চা কাচ্চারা তো সাঁতার পারতে পারে না, তারা তো একবারে মারা যাবে। বিপদে ওই আঙ্গুরে ওভারে বার জান লাগতেছে, ডোঙ্গা ডুবে গেলে বাচ্চা কাচ্চা না আঙ্গু খুবই কষ্ট। এখন নৌকা যোগাযোগ যাইতে হয়, কারণ ব্রিজ দিয়ে ডাইরেক্ট যাইতাম গা, এখন খরচ ডবল হয়। নদীর গতিপথ পরিবর্তন হয় কেবল সেতুই নয়, ভাঙনের হুমকিতে সড়কসহ হাজার হাজার বসতভিটা। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে প্রতি বছরই এই রাস্তাটা কোনো না কোনো জায়গায় ভেঙে পড়ে। এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে প্রচুর মানুষের দুর্ভোগ হচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙন অংশ মেরামত করে দ্রুত সময়ে যান চলাচলের উপযোগী করার কথা জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় আমাদেরকে এখানে পাঠাইছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মালামাল নিয়ে আসছে, সাইটে কাজ শুরু করছে। আশা করা যায় যে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলাচল উপযোগী করে দিতে পারবো ইনশাল্লাহ। 2006 সালে নির্মাণের পর থেকেই সেতুর উভয় পাশের অ্যাপ্রোচ অংশে ধারাবাহিকভাবে ধস দেখা দেয়। বছর বছর ধসের ভোগান্তির স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। গ্রাহকের 1,30,00,000 টাকা নিয়ে লাপাত্তা জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। 4 দিন আগে ব্যাংকের 2টি শাখা থেকে টাকা তুলে নিখোঁজ তিনি। ঘটনার পর মামলা হলো, এখনও খালেদকে খুঁজছে পুলিশ। গত 5ই অক্টোবর সকাল 11:30টায় জনতা ব্যাংকের ঈশ্বরদী শাখা থেকে 1 কোটি টাকা নগদ তুলেন পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। এর কিছুক্ষণ পর একই ব্যাংকের দাসুরিয়া বাজার শাখা থেকে তুলে নেন নগদ 30 লাখ টাকা। এ সময় তার সঙ্গে ছিলেন আনসার সদস্য মাহবুব। এরপর তারা দুইজন একটি প্রাইভেট গাড়িতে চড়ে নিজ কর্মস্থল পাকশীর দিকে রওনা হন। পথে গাড়ি থামিয়ে সাথে থাকা আনসার সদস্যকে 1 লাখ টাকা জমা দিতে একটি বেসরকারি ব্যাংকে পাঠান খালেদ সাইফুল্লাহ। সেই ফাঁকে খালেদ গাড়ি নিয়ে চলে যান। দীর্ঘ সময় অপেক্ষার পরও ম্যানেজার না ফিরলে আনসার সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। ঘটনার পর জনতা ব্যাংক প্রধান শাখা থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। তবে তাদের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। সিস্টেমে আমি টাকা দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব আমার গেট পর্যন্ত, গেট পরে আমার দায়িত্ব নেই। ব্যাংকের কুপার চাইনে দিয়েছি, এটা এখন আমাদের কর্তৃপক্ষ দেখবে, সিদ্ধান্ত তারা দেবে। বিপুল অঙ্কের টাকা নিয়ে খোদ ম্যানেজারের নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমানতের যদি খেয়ানত হয়ে যায় তাহলে তো ব্যাংকের প্রতি আমাদের একটা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। কেন এই জিনিসটা হলো, আর এটা মানে দায়ভার কে নেবে? ব্যাংকের কর্মকর্তা, তারাই যদি এরকম করে আমরা কার কাছে নিরাপদ? ঘটনার রাতেই ঈশ্বরদী থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। নিখোঁজ ম্যানেজারকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ধরার চেষ্টা করতেছি, আমরা সব দিক থেকে আমাদের যতটুকু লজিস্টিক আছে সেই লজিস্টিক দিয়ে আমরা বের করার চেষ্টা করছি। দ্রুততম সময়ে নিখোঁজ জনতা ব্যাংকের ব্যবস্থাপককে খুঁজে বের করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আঙুরের মতো হলেও পাকলে হয় লাল টুকটুকে। মন কাড়া এই ফলের নাম রক্তফল বা ব্লাড ফ্রুট, আর পাহাড়িরা ডাকেন ভিন্ন ভিন্ন নামে। ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নিচ্ছেন অনেকে। বড় গাছ আঁকড়ে ধরে বেড়ে ওঠা লতায় থোকায় থোকায় ঝুলছে বুনো ফল। কাঁচা অবস্থায় দেখতে আঙ্গুরের মতো হলেও পাকলে হয় সিঁদুর লাল। দৃষ্টিনন্দন এই ফলের স্বাদ টক মিষ্টির মিশেল। খাওয়া যায় খোসা এবং বিচির মাঝের অংশটুকু। জমাট বাঁধা রক্তের মতো দেখতে বলে রক্তফল বা রক্তগোটা নামে পরিচিত ফলটি। পাহাড়িদের কাছে এর নাম ভিন্ন ভিন্ন। চাকমারা বলে রসকো, ত্রিপুরারা থাইটাক এবং মারমারা চেনে লস্কর হিসেবে। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলের দেখা মেলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। বাজারে চাহিদা থাকায় এখন বাণিজ্যিকভাবেও হচ্ছে এর চাষ। রাঙামাটির নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকায় সুব্রত বিকাশ চাকমা তার বাড়ির পাশে আবাদ করছেন এ ফলের। সেচ সংকট নিরসন করতে পারলে আরো ভালো ফলনের আশা তার। গোড়ায় মাটিতে পানি ডাললে সব ফলন বেশি ফলন ভালো হয়, আর পানি না হলে ওইটা জোরে পড়বে। পানিতে পানি নাই, পানি তো দূর, পানি চাষ হয়তো তো বেশি আরো ফলন গড়ে তুলে ব্যাপারটা। একটি প্রাপ্তবয়স্ক গাছে মৌসুমে কমপক্ষে 20 থেকে 25 হাজার ফল ধরে। বাজারে প্রতি কেজি বিক্রি হয় 400 টাকা দরে। কৃষি বিভাগ বলছে বাণিজ্যিকভাবে রক্তফলের চাষাবাদ হতে পারে বেশ লাভজনক। এটা স্বাদের কথা যদি বলেন, আপনার স্বাদ হবে আপনার একটু টক মিষ্টি স্বাদ, এবং এটার মার্কেট ভ্যালু দেখা যায় যখন ওঠে বাজারে বেশ ভালো ভ্যালু আছে। কোনো ভ্যারাইটি ডেভেলপ করা যায় না, সে বিষয়ে তারা
কাজ করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। রক্তফলের গাছ বড় করতে লাগে না বাড়তি পরিচর্যা। একটি গাছ থেকে ফল সংগ্রহ করা যায় 7 থেকে 8 বছর। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর ফার্মগেটে হলি ক্রস কলেজ ও হলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চার্চের নিরাপত্তা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, 2টি মোটরসাইকেলে 4 জন এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ঘটনাস্থল থেকে আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। বাইরে বেরিয়ে আসার পরে আমি দেখি এখানে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে এখানে। আর এখানে যে 2টা বাইক ছিল, ওই লোকগুলা ওই বাইক নিয়ে ওই যে আলো দেখা যায়, এত দূর গিয়ে আমি তাদেরকে দেখতে পাই যে ওরা খুব স্পিডে চলে গেছে এইদিকে ওই হুন্ডা নিয়ে। আমি আসি দেখলাম, খালি দেখতেছি আসে দেখি পুলিশ ছিল, আর্মি ছিল, আর আমি খালি আসে এইমাত্র দেখলাম এটা এই 2টা মারছে, এই 2টাই দেখছি, আর অন্য কিছু আমি জানি না। স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। 71 বছর বয়সে বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন তোফায়েল আহমেদ। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন। 2006-07 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনের সদস্য ছিলেন তিনি। 1954 সালের 1 মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। তিনি 1976 ও 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA ও MA ডিগ্রি অর্জন করেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 44, চাঁপাইনবাবগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো চাঁপাইনবাবগঞ্জ 2 আসন এবং 3-এ। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী যিনি জেলা নায়েবে আমির। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে জামাত কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। নির্বাচনে আপনাদেরকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, তো সেক্ষেত্রে কতটা আপনি যোগ্য মনে করছেন নিজেকে? জি আলহামদুলিল্লাহ, আমি এবং আমার দল সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষের মুখ থেকে মনে হচ্ছে আমরা শতভাগ যোগ্য। নিজেকে কেন যোগ্য মনে করছেন? কারণ আপনি কি করেছেন এই সাধারণ মানুষের জন্য, বিশেষ করে এই 16 বছর 15 বছর আপনার ঘর থেকে বের হতে পারেনি, মানুষের দোগড়ায় সেভাবে যেতে পারেনি, তারপরেও মানুষ কেন বেছে নেবে? আমি ঘর থেকে বের হইতে না পারলেও মানুষ ঘর থেকে বের হয়ে তাদের প্রয়োজন পূরণের জন্য আমার কাছে এসেছে এবং আমি সেই সব প্রয়োজনগুলো মানুষের পূরণ করার জন্য চেষ্টা করেছি এবং সফল হয়েছে আলহামদুলিল্লাহ। কি ধরনের কাজগুলো করেছেন যার কারণে জামাতকে এই আসন থেকে বেছে নেবে? আমি এই এলাকার চিকিৎসা সেবা দিয়েছি মানুষকে, শিক্ষা সেবা দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য অফিসে কাজ করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এইগুলোর কাজ করেছি। এতে মানুষের আস্থা তৈরি হয়েছে। এলাকার উন্নয়নের জন্য জামাতের প্রার্থী ডক্টর মিজানকে তারা চাই। আপনি যে মন্দিরের কথাটি বললেন, তাহলে সেই প্রসঙ্গেই আসে যে সনাতন ধর্মাবলম্বীরা কেন জামাতকে বেছে নেবে, কেন আপনাকে বেছে নেবে, কি করেছেন বিশেষ করে গেল দুর্গাপূজায় সহ এর আগে 1 বছর আগে আমরা একটা জিনিস তাদেরকে নিশ্চিত করেছে এবং তারাও সেটা বুঝতে সক্ষম হয়েছে, আমাদের প্রতি আস্থা তৈরি হয়েছে। আমাদের মাধ্যমে তারা নিরাপদে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে, এই বিষয়টা তারা নিশ্চিত হয়েছে। 5 আগস্টের পর তাদের জন্য কি করেছেন, বা আওয়ামী লীগের যদি যে ভোট ব্যাংক রয়েছে বা আওয়ামী লীগের যারা ভোটার তারা কি আসলে ভোট দেবে কিনা জামাতকে? আমরা আশা করছি যে এদেশের যারা এই সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটার তারা নিজেদের নিরাপত্তা সহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে পছন্দ করছে। সেক্ষেত্রে আপনার জনগণের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন আগামী নির্বাচনে? সামনের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জন্য যতগুলো সমস্যা রয়েছে, আপনাকে স্পেশালি বলতে পারে 4-5টা সমস্যা। বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা, এই ব্যবস্থা আমি করার মাস্টার প্ল্যান করেছি। ভোলাহাট থেকে রহনপুরে যে একটা রাস্তা খুবই সরু, এই রাস্তাটা আমি প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এটা আমি এমপি নির্বাচিত হলে বাস্তবায়ন করব।
রহানপুরের একটা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন যানজট, এটার জন্য একটা বাইপাস সড়ক। আর একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী একটা কক্সবাজার, মিনি কক্সবাজার নামে খ্যাত রামদাস বিল, এখানে একটা পর্যটন কেন্দ্র স্থাপন করব যাতে বিনোদনের চাহিদাটা পূরণ হবে। আপনার পাশে এখানে যে 50 শয্যার হাসপাতাল, উপজেলা হাসপাতাল, এটাকে 100 শয্যার করতে পারলে মানুষের চিকিৎসা সেবাটাও পূরণ হবে। তো সেক্ষেত্রে এই আসনটিতে আরও অনেক দলই আছেন, নিজেদেরকে কেন শক্তিশালী মনে করছেন আপনারা? বিএনপি রয়েছে, এনসিপি রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, সেক্ষেত্রে আপনারা মানুষ 5ই আগস্টের পরে জামাত এবং অন্য দলকে কম্পেয়ার করেছে যে কারা চাঁদাবাজি দুর্নীতির ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কারা এর ঊর্ধ্বে উঠছে। এই ক্ষেত্রে জামাতকেই মানুষ পছন্দ করছে যে এই দলের ভিতরে শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, মানুষের উপকারের জন্য এরা জীবন বাজি রেখে কাজ করে। এজন্য মনে হচ্ছে যে এলাকার মানুষ এবার জামাত ইসলামীকে ভোট দেবে। আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচনের জন্য? মানুষের দোরগোড়া যাচ্ছেন, কী ধরনের ফিডব্যাক পাচ্ছেন? পাশাপাশি গণসংযোগ করছেন কিনা, উঠান বৈঠক করছেন কিনা, এই ধরনের অ্যাক্টিভিটিস করছেন কিনা? আমরা আমাদের প্রস্তুতি শতভাগ বলা যায় যে করে ফেলেছি। ওটা আমাদের আসন কমিটি হয়েছে, প্রত্যেকটা উপজেলাতে উপজেলা নির্বাচন কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে, ভোট কেন্দ্র পর্যন্ত আমাদের কমিটি পুনর্গঠন হয়েছে এবং আমাদের সামনে ভোট নেওয়ার জন্য যে এজেন্ট সিলেকশন এবং তাদের প্রশিক্ষণ পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। আমরা গণসংযোগ করছি, উঠোন বৈঠক করছি, মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত আমরা যাওয়া শুরু করেছি। আমি এ পর্যন্ত যতটুকু মানুষের কাছে পৌঁছেছি, সকল দলের সকল প্রার্থী মিলেও তার অর্ধেক মানুষের কাছে পৌঁছতে পারেনি বলে আমাদের কাছে রিপোর্ট আছে। নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, সেই বিষয়টা ভুল যে ধারণা, সেটা থেকে বেরিয়ে আসবে কিনা, ছোট করে উত্তর দিন। আসলে আমরা যেহেতু কোরআনের আইন চালু করতে চাই, কোরআন নারী শুধু না, যত মানুষ আছে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন হলে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায়। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন DBC News.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।